নাতাশা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। লিয়া ঘুমোচ্ছিল। এমন সময় কাজের মেয়েটার হাঁক ছেড়ে ডাকে ধরফরিয়ে ওঠে। ঘুমের মধ্যে আচমকা এভাবে জোরে ডাকে লিয়া খানিকটা ঘাবড়ে যায়। লিয়া শোয়া থেকে উঠে বসে আর বুকে ফু দেয়। কটমট চোখে কাজের মেয়েটার দিকে চায়। রাগ করে কিছু বলবে, তার আগে মেয়েটা হাসি মুখে বলে। আপামনি, ভাইজান আসছে। লিয়া বুঝতে না পেরে কপাল কুঁচকে প্রশ্ন করে। ভাইজান মানে? কার কথা বলছো? মেয়েটা বিরক্ত হলো, ঠোঁট উল্টে বলল। আপনার স্বামীর কথা কইতাছি। জারিফ ভাইজান আইছে। লিয়া বিস্ময়কর চাহনিতে চাইল, কোনো কিছু বলল না, নিশ্চুপ রইল। মেয়েটা আবারও বলল। বসার রুমে বইয়া আছে। খালাম্মা আপনারে ডাকতে কইল। লিয়া কিছু না বলে উঠে ওয়াশরুমে যায়, চোখে মুখে পানির ছিটা দেয়। টাওয়াল দিয়ে মুখটা মুছে নেয়। ওড়নাটা নিয়ে সুন্দর করে গায়ে জড়িয়ে দেয়। সেদিনের মতো লজ্জাকর পরিস্থিতিতে লিয়া কিছুতেই আর পড়তে চায় না। লিয়া গুটি গুটি পা ফেলে ড্রয়িং রুমে যায়। যাই ফোন স্ক্রল করছিল, কারো আসার শব্দ পেয়ে মাথাটা তুলে তাকায়। লিয়াকে দেখে আবারও দৃষ্টি ফোনে নিবদ্ধ করে। লিয়া মৃদু আওয়াজে সালাম দেয়। জারিফ সালামের উত্তর দিয়ে ফোনটা পকেটে পুরে রাখে। লিয়ার দিকে সুগভীর শীতল চাহনিতে চায়। ঠোঁট কামড়ে ধরে বলে। আমি পাত্র দেখতে আসিনি যে তোমাকে এভাবে দাঁড়িয়ে থেকে নিজের হাইট কতটুকু সেটা দেখাতে হবে। জারিফের এহেন কথা শুনে লিয়া তাজ্জব বনে যায়। লিয়া বোকা জারিফ ইনডিরেক্টলি লিয়াকে দাঁড়িয়ে না থেকে বসতে বলল, তা বুঝতে লিয়ার মিনিট খানিক সময় লাগে। লিয়া সিঙ্গেল সোফায় বসে। জারিফ তত্ত্ব নিঃশ্বাস ফেলে, ম্লান কণ্ঠস্বরে বলে। শুনেছি স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা জায়গা রাখতে নেই। সামান্য পরিমাণ ফাঁক ফোকর থাকলেও সেখানে শয়তান প্রবেশ করে। আর তোমাকে দেখে মনে হচ্ছে নিজ থেকে শয়তানকে ইনভাইট করছো। পাশের দূরত্বে বসে একদম ইনভাইট কার্ড দিয়ে আমন্ত্রণ জানাচ্ছ। লিয়া জারিফের কথা শুনে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যায়। লিয়া ফেলফেল চোখে চেয়ে অবাক হয়ে বলে। আপনার শরীর ঠিক আছে তো? না মানে জ্বর টর আসেনি তো? আর না কোনো ঘোরের মধ্যে আছেন? কি সব বলছেন আপনি, আশ্চর্য! জারিফ কিছু বলতে যাবে সেই মুহূর্তে নাতাশা এসে মিষ্টি হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। মামি, তুমি এখানে? আমি তোমাকে খুঁজছি তো। নাতাশাকে দেখে জারিফ আর কিছুই বলল না। লিয়া উঠে নাতাশাকে জড়িয়ে ধরে, দুগালে চুমু খায়, মিষ্টি হেসে বলে। শোনো, তুমি কেমন আছো? ভালো। লিয়া নাতাশার চুলগুলো এক হাতে ঠিক করতে করতে বলে। তুমি নিশ্চয়ই মামাকে আসার কথা বলছিলে। আমার কথা খুব করে মনে হয়েছিল, তাই না? নাতাশাও ঠোঁট উল্টে বলে। হুম, আজ আমি আসার কথা বলিনি তো। আমি ঘুম থেকে উঠতেই মামা আমাকে বলল, নাতাশা, মামিকে দেখতে চাও? নানুমণিকে বলো রেডি করে দিতে, আমি নিয়ে যাব। তোমায় মামির সাথে দেখা করে আনবো। নাতাশার কথা শুনে জারিফ অপ্রস্তুত হয়ে যায়। জারিফের কাশি উঠে যায়। জারিফ খুক খুক করে কাশতে থাকে। লিয়া ড্যাব ড্যাব করে জারিফের দিকে তাকায়। জারিফ লিয়ার এভাবে তাকানো দেখে অপ্রস্তুত হাসে। লিয়া নাস্তা হাতে ড্রয়িং রুমে আসে। টি টেবিলে হাতে ট্রেটা রাখে। জারিফ লিয়াকে কিছু বলবে বলে উসখুস করছিল। জারিফ হঠাৎ ক্ষীণ আওয়াজে বলে। লিয়া, লিয়া জারিফের দিকে চায়। জারিফের মুখাবয়ে সিরিয়াসনেস ভাবটা স্পষ্ট দেখা যাচ্ছে। লিয়াকে উদ্দেশ্য করে জারিফ একটু মৃদু স্বরেই বলে। আই হ্যাভ সিরিয়াস টক উইথ ইউ। লিয়া, এটা অবশ্যই তোমার জানা জরুরি। আজকে এই সময় মূলত এর জন্য আসা। কথা হলো তোমাকে আর্জেন্ট বলা প্রয়োজন। লিয়া জারিফের দিকে কপাল কুঁচকে তাকায়। দৃষ্টি সরু করেছে, অবাক হয়ে বলে। ওকে, বলুন। জারিফ একটু নড়ে চড়ে বসে, আশেপাশে যায়, ইতস্তত কণ্ঠে বলে। আসলে এখানে নয়, একটু নিরিবিলি স্পেস প্রয়োজন। লিয়ার বিস্ময়বোধ বাড়ল বই কমল না। তবে লিয়া ভাবে জারিফ হয়তো সিরিয়াস কিছু বলবে। হয়তো কিছুর জন্য তো এভাবে অন্তত বলতো না। লিয়া জারিফের ইতস্তত বোধটা আন্দাজ করতে পেরে বলে। ঠিক আছে, নাস্তা করুন, তারপর ছাদে যাওয়া যাবে। জারিফ হালকা কিছু নাস্তা করলো। লিয়া কাজের মেয়েটাকে ডেকে বলে। এগুলো এখান থেকে নিয়ে যাও। আর আমরা একটু ছাদ থেকে ঘুরে আসছি। আম্মু জিজ্ঞেস করলে বলো ছাদে আছি, কেমন? কাজের মেয়েটা দুদিকে মাথা নাড়ায় আর বলে। আচ্ছা আপামনি। পড়ন্ত বিকেল, ঝলমল করছে আকাশ। নীল আকাশের বুকে পেঁচা পেঁচা তুলোর ন্যায় সাদা মেঘ উড়াউড়ি করছে। হালকা বাতাস বইছে। ছাদের রেলিং ঘেঁষে লিয়া আর জারি পাশাপাশি দাঁড়িয়ে। নাতাশা একটু দূরে পাকা করা বসার জায়গায় বসে ফোনে আঞ্জেলা গেমস খেলছে। জারিফ হালকা কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলে। তুমি নাতাশার মিস সুমিকে তো চেনো? লিয়া তড়িৎ ঘাড় নাড়িয়ে বলে। সুমি আপু? ফিজিক্স প্রাইভেট টিচারের মেয়ে সুমি আপুর কথা বলছেন, রাইট? জারিফ ছোট্ট করে বলে। হ্যাঁ।
চিনি তো, স্যার কাছে প্রাইভেট পড়তে গিয়ে অনেকবার কথা হয়েছিল সুমি আপুর সাথে। এক নাগাড়ে এতটুকু বলে কিছু মনে হতেই লিয়ার নিটোল কপালে ভাঁজের সৃষ্টি হয়। লিয়া ভাবে, বললো সিরিয়াস কিছু বলবে, এর মধ্যে আবার হুট করে সুমি আপুর কথা কেন বললো, অদ্ভুত। জারিফ দুহাত প্যান্টের পকেটে গুজে মাথাটা কিঞ্চিত নুইয়ে দাঁড়ায়। অপরাধী স্বরে বলে, লিয়া, তোমার নিশ্চয়ই এবছরের পয়লা ফাল্গুনের কথা মনে আছে? নাতাশাকে কেন্দ্র করে তোমার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তোমার নিশ্চয়ই মনে আছে? লিয়া তড়িৎ জারিফের মুখপানে যায়। লিয়া ভ্রুযুগল কুঁচকে ফেলে। জারিফের মুখে আজ ভুল বোঝাবুঝি শুনে লিয়ার বিস্ময় প্রকাশ পায়। আর এতদিন পর আজ হঠাৎ এসব বা কেন বলছে তা লিয়ার বোধগম্য হলো না। জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। লিয়ার মুখপানে সুগভীর শান্ত নজরে তাকিয়ে কণ্ঠে অপরাধবোধ নিয়ে ঠোঁট আওড়ায়। আই এম সরি, সেদিন আমি রং ছিলাম, আর সত্যিটা না জেনেই তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। জানি এখন হয়তো আমার সরিটা গ্রান্টেড হবে না, তারপরে বলবো আই এম রিয়েলি সরি, এবং আমি অনুতপ্ত। লিয়া বিস্ময়কর চাহনিতে চেয়ে প্রশ্ন করে ওঠে। আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। আর এতদিন পর এমন কি হলো যে আপনি আপনার ভুলটা বুঝতে পারলেন? জারিফ বলল। সুমির আজকে বিয়ে, জানো কি? লিয়া ঠোঁট উল্টে বলল। না, আর আমার জানার কথাও না। কারণ সেই পহেলা ফাল্গুন থেকে আমি আর ফিজিক্স প্রাইভেট পড়তে ওই স্যারের কাছে যাইনি। বলতে পারেন আপনার জন্যই যাইনি। সেদিন প্রচণ্ড রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছিল আমার। আমি মনে মনে পণ করেছিলাম আপনার সাথে যেন আর কখনো দেখা না হয়। সেজন্য রাগ করে ওই প্রাইভেটে যাওয়া বাদ দিয়েছিলাম। একটু থেমে লিয়া হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু কণ্ঠে বলে। তবুও সেই আপনার সাথেই আমার ফের দেখা হলো, আর সেটা হলো বড় বোনের পাত্র হিসেবে। আপনাকে সেদিন দাদু বাড়িতে আপুর পাত্র হিসেবে দেখে অবাক হয়েছিলাম আমি। এটুকু বলে লিয়া থেমে যায়। মলিন হেসে বলে। যাকে সেসব বাদ দিন। বাই দ্য ওয়ে, সুমির বিয়ে তাতে আপনার প্রবলেমটা কোথায়? বুঝলাম না। বাই এনি চান্স আপনি কি সুমিকে লাইক টাইক করেন নাকি? আর তাই সুমি আপুর বিয়েতে আপনার কষ্ট হচ্ছে? আর কষ্টের কথা শেয়ার করার মানুষ খুঁজে পাননি, অবশেষে আমার কাছে এসেছেন শেয়ার করতে? এ আপনার সিরিয়াস কথা? লিয়া কপালে এক হাত রেখে শেষের কথাটা বলে। জারিফ কটপট চোখে লিয়ার দিকে তাকায়। জারিফের মুখে স্পষ্ট রাগী ভাব ফুটে আছে। লিয়া জারিফের রাগী দৃষ্টি দেখে ভড়কে যায়। শুকনো ঢোক গিলতে থাকে। জোর করে হাসার চেষ্টা করে। জারিফ দাঁতে দাঁত পিষে বলে। তুমি না জেনে শুনে ফালতুতে বকবক কেন করো বলো তো? আর কোনো কথা ফিনিশিং করতে না দিয়ে এক নাগারে গড়গড় করে বলতেই থাকো। লিয়া বোকা বোকা চোখে তাকিয়ে এক হাতে মাথা চুলকে ঠোঁট আওড়ায়। সরি। জারিফ লম্বা শ্বাস টেনে নেয়। ফের বলতে লাগে। গত শুক্রবার হঠাৎ করে সুমি আমাকে কল করে দেখা করার কথা বলে, একটা রেস্টুরেন্টে দেখা করার কথা বলে। আমি ফোনে বলতে বললেও সুমি আপত্তি করে বলে সামনাসামনি বলা নাকি জরুরি। তো আমি সুমির সাথে দেখা করতে চাই। সুমি সরাসরি বলে ওঠে অনেকদিন আগে থেকেও নাকি আমাকে পছন্দ করতো। নাতাশাকে নিয়ে আসা যাওয়া, এভাবে আমাকে দেখতে দেখতে নাকি ও আমার উপর দুর্বলতা ফিল করে, এরকম আরও হ্যান কথা বলে। এতে আমি অবাক হইনি, কারণ একজনের ভালো লাগতেই পারে, সেটা একান্তই তার ব্যাপার। তবে মোদ্দা কথা হলো সুমি শেষে যা বলল তা শুনে আমি হতভম্ব হই। সুমির লাস্ট কথা ছিল, পহেলা ফাল্গুনে নাতাশার মাধ্যমে আপনাকে লাভ লেটার দিয়েছিলাম, আজও তার উত্তর পাইনি। আর এই মেয়ে তো মুখ ফুটে বলতেও পারিনি, লজ্জা জড়তা কাজ করে। কিন্তু শেষমেশ না বলে থাকতে পারলাম না। আমার বিয়ে ঠিক হয়েছে, সামনে শুক্রবার বিয়ে, তবে আমি এ বিয়ে করতে চাই না। সেদিন চিঠির উত্তর দেননি, তবে রিয়েক্টও তো করেননি। আমি আপনার চুপচাপ থাকাকে এতদিন মনসম্মতি বলে কল্পনা করতাম, তবে আজ আর কল্পনা নয়, সরাসরি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি পাশে থাকলে এই বিয়ে উপেক্ষা করে আমি আপনার হাতে হাত রাখতে চাই। লিয়া বড় বড় চোখ করে জারিফের দিকে তাকিয়ে আছে। সেদিনের দোষকারী সুমি, এতে লিয়ার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হচ্ছে না। লিয়ার তো জানতে ইচ্ছে করছে জারিফ সুমিকে জবাবে কি বলেছে। লিয়ার পেটের মধ্যে এই একটাই প্রশ্ন গুড়গুড় করছে যে, তবে বলার সাহস পাচ্ছে না। আবার যদি ধমক লাগিয়ে দেয়, কথার মাঝে কথা বলায়। তাই অনেক কষ্টে লিয়া নিশ্চুপ রয়। জারিফ বলতে থাকে। আমি আবার সময়কে জিজ্ঞেস করি 14ই ফেব্রুয়ারিতে নাতাশার কাছে লাভ লেটার আপনি দিয়ে ওকে
আমার কাছে দিতে বলেছিলেন। সুমি হ্যাঁ বলে। একটু থেমে জারিফ চোখ বন্ধ করে ছোট্ট করে শ্বাস টেনে নেয়। অপরাধ বোধ নিয়ে ঠোঁট আউড়িয়ে বলে, সরি লিয়া, দোষটা সুমির ছিল। আর আমি তোমার কথা বিশ্বাস না করে তোমাকে অনেক কিছু বলেছিলাম।